ফিল্মে আমার কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কোনো সহযোগিতা নাই। ফিল্মের লোক অভিনয় করে সব সময়, যতক্ষণ আপনার সঙ্গে কথা বলবে ওই সময় পর্যন্ত ওনারা বন্ধু থাকবে। ওনারা যখন মুখটা ফিরে নেয় সব ভুলে যায়। সবাইকে 5,000 টাকা দিচ্ছি, গামগা ভাই আপনার 10,000 টাকা নেবেন কিনা। যে ওনারা সাহায্য আর সহযোগিতা কী ভাষাটা এটাও জানে না। ডিপজল সাহেবের সঙ্গে আইনের পথে যেহেতু আমি কিছুই করতে পারবো না। আমি এখন সত্যর পথে আমি চলতেছি, দিনের পথে। আমি আর কোনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। এত সুন্দর সুযোগ যখন পাইছি তাহলে কি আমি কি আল্লাহকে ছাড়বো? প্রশ্নে ওঠে না। এটা বললেও মানে চলবে না যে আমি কিছুই পাইনি, পেয়েছি আমি, যে এখান থেকে আমি আমি চলচ্চিত্রে আমি গাঙ্গুয়া হয়েছি, যেটা পুরো বাংলাদেশ আমার নাম হলো প্রচার আছে। সবাই জানে যে গাঙ্গুয়া বলে একটা চলচ্চিত্রে ভিলেন আছে। আসলে আমার নাম হলো পারভেজ, আমার বাড়ি জয়পুরহাট, আর চলচ্চিত্রে হলো আমার নাম হলো গাঙ্গুয়া। এটা দিয়েছেন মরহুম নায়ক জসিম সাহেব। উনি আমাকে প্রশিক্ষণ দিয়ে আমাকে ফাইট ডাইরেক্টর থেকে আমাকে ভিলেন বানিয়েছে, এবং তার ভিলেনের কাজ করে অনেক। ধরেন তার সঙ্গে ভিলেনের ছবি আছে আমার 300-350 মতন আমি ভিলেনের ছবি করেছি। এর মধ্যে ধরেন 100-র কাছাকাছি হবে খালি হিটই আছে ছবি আমার। সেই মাস্তান রাজা, কালিয়া, প্রেম গীত, বাবারাদে, জালমে দুশ্মন, নুরা পাগলা, খুদার জ্বালা, ডাকাত, নুরা পাগলা, এরকম লাল বাদশাহ, অনেক এরকম হিট ছবি আছে আমার। তো এইরকমভাবে তো অনেক ছবি জীবন কাটিয়ে দিলাম। হঠাৎ করে একদিন ব্রেন স্ট্রোক করলাম আজ থেকে এই ধরেন 10-12 বছর আগে। ব্রেন স্ট্রোক করার পরে নিউট্রিশন হসপিটালে প্রথমে স্কোয়ারে ভর্তি হইলাম। ওখানে থাকলাম 1 মাস, অনেক টাকা বিল হয়ে গেল। আইসিইউতে থাকার পরে অনেক টাকা বিল হয়ে গেল। তারপরে এখানে অ্যাপ্লিকেশন করলাম শিল্পী সমিতিতে যে আমাকে সহযোগিতা করা হোক। আর ওনারা ফোন দিয়ে বলে, সেক্রেটারি সাহেব ফোন দিয়া বলে যে আমাদের ফান্ডে তো টাকা নাই, তো সবাইকে 5,000 টাকা দিচ্ছি, গামগা ভাই আপনার 10,000 টাকা নেবেন কিনা। তো ওনারা সাহায্য আর সহযোগিতা কী ভাষাটা এটাও জানে না, এটাই বোঝে না। আমার মনের কথা যে ওনারা এটাই বোঝে না। আমাকে বলে 10,000 টাকা, আমার এখানে লাখ লাখ টাকা, উনি বলে কি 10,000 টাকা। আরে সাহায্য মানে পকেটের থেকে কিছু বের করে দিয়ে দিলা সঙ্গে সঙ্গে, ওটারে বলে হলো সাহায্য। আর সহযোগিতা মানে সবাই মিলে ওখানে বৈশা আলাপ করে তার সঙ্গে পরামর্শ করে কি করা যায়, ওটা ডিসিশনটা কী নিলে ভালো হবে, ওটা উদ্যোগটা নেওয়া। সবাই মিলে যাইতো স্কোয়ারে মালিক ম্যানেজারকে যদি বলতো কী ব্যাপার, কি দেখেন আমাদের আর্টিস্ট এত ছবির কাজ করেছে, করেছে, পারলে মাফ করে দেন, না হলে না করো বা অর্ধেক করে দেন, আমরা আসছি এই জন্যই। ওনারা করে দিত, তাহলে তো আমার অনেক লাখ লাখ টাকা হলো আমার বেঁচে যাইতো। আমার বাড়ি বিক্রি করা লাগতো না। আমি জাপান গার্ডেনে ফ্ল্যাট বিক্রি করে তারপরে নিয়ে এইসব পরিশোধ করছি। তারপরে আরও 1 মাস থাকলাম নিউট্রিশন হসপিটালে। তারপরে ওখান থেকে বাসায় 5 বছর প্যারালাইজ, বিছনায় সব কিছু। তারপরে আস্তে বসতে পারছি 5 বছর পরে। তারপরে 5 বছর পরে মরার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু মরতে পারি নাই। বহুত চেষ্টা করেছি, ট্রাকের নিচে পড়তে চাইছি, ছাদে উঠে জাম দিতে চাইছি, কিন্তু না, কিছুই করতে পারিনি, হয়নি আমার জীবনে। তারপরে আইতুল কুসি সুরা পড়তাম, পরে মুখ বেঁকা ছিল, ওটা আস্তে আস্তে আমার সোজা হয়ে যায়। তারপরে ফু দিতাম গায়ে, মনের একটা সাহস জেগে গেল যে এইসব আল্লাহর দান করলে মনে হয় ভালোই যাব। ঠিক আল্লাহ কবুল করে নিছেন। আমি আস্তে আস্তে এই পর্যন্ত, এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হলো 2-3 বছরের। এই 2-3 বছর পর্যন্ত এই অবস্থায় এসে আমি এখন হাঁটতে পারতেছি, আসতে পারতেছি, কথাবার্তা বলতে পারছি সুন্দর। কেউ দেখলেও মনে করবো না যে আমি ব্রেন স্ট্রোকের লোক। এই আল্লাহ সব কিছু করে দিয়েছে। এখন সব বাদ দিয়ে আল্লাহর পথে আমি চলছি, যে না তাহলে আর ফিল্ম করব না, কারণ ফিল্মে আমার কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কোনো সহযোগিতা নাই। এতদিন আমি অভিনয় করেছি, এরাও আমার সঙ্গে অভিনয় করে। আর ফিল্মের লোক অভিনয় করে সব সময়, যতক্ষণ আপনার সঙ্গে কথা বলবে ওই সময় পর্যন্ত ওনারা বন্ধু থাকবে। ওনারা যখন মুখটা ফিরে নেয় সব ভুলে যায় যে কার সঙ্গে কথাবার্তা বললাম, মানে ওইটা আপনার সঙ্গে অভিনয়। ফিল্মের লোক অভিনয় ছাড়া কোনো কিছু বোঝায় না, এটা পরে নিয়ে বুঝতে পারলাম। এখন এটাতে আমি আসছি, আমারই সঙ্গে আমারই কলিগ যারা ভাইয়েরা আছে নির্বাচনের জন্য দাঁড়িয়েছে, এখন আরমানি বলেন আর শিবাচন্দ্র বলেন, ফোন করে রিকোয়েস্ট করছে, ভাইয়া আসেন, আপনার বড় ভাই, ভাই আপনারা আসেন, আপনারা যদি আসেন
তাহলে এই যে ধরেন অনেক মিডিয়া আছে আছে এদের কীরকমভাবে বলবো আমরা যে না এখনও চলচ্চিত্র শিল্পী আছে বা আমাদের ইলেকশনের জন্য আসতেছে, আপনারা না হলে কাকে বলবো, কার কাছে বলবো, এই জন্য আসা, এমন কিছু না। তারপরে মনে করলাম যে যাক আমিও যাই, আমারও মনের কথা আছে, সেই সব কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য আসা। এটা আমি আর করি নাই, কোনো সময় আর আমি করি নাই যে আমার এটা কেন করা হলো না, কিসের জন্য, কারণ ওনারা তো বলেই দিয়েছে ওনাদের ফান্ডে ওই সময় টাকা ছিল না, আমি মনে হয় যে সাহায্য চাচ্ছি, আমি কেন সাহায্য চাবো। শাকিব খান সুপারস্টার সভাপতি আর সেক্রেটারি অমিত হাসান, আমি বলিও নাই কোনো সময় সাকিবকে, সাকিব বলতেও পারবে না, আমি বলছি আমার শিল্পী সমিতিতে কারণ আমি তো আসতেই পারি নাই, তো আমি তো দাঁড়াইতেই পারি না, আর আমি বলবো কীরকমভাবে, বা আমাকে আমাদের ফ্যামিলি থেকে যোগাযোগ করছে এবং আমার মেয়ে আমার সামনে যোগাযোগ করছে, করছে, আমি তো কথাবার্তা স্পষ্ট ওই সময় বলতে পারতাম না, এই জন্য ও লাউড স্পিকার দিয়ে বলছে, আমি যেটা বলে দিতাম একটু ইশারা দিয়ে ওইভাবে বলতো, কিছুই না, খালি বলছে যে নাম কি দেখেন আঙ্কেল আমরা তো ওখানে লেখছি সাহায্যের জন্য না, সহযোগিতা করার জন্য, আপনারা পারলে একটু সহযোগিতা করেন। ওনারা তারপরে বলছে ঠিক আছে দেখি, আর দেখতেছে, আর তো ফোনই তো দেয় না, ওই গাঙ্গুয়া মারা গেছে। তবে হ্যাঁ পরে আবার স্টক করেছিলাম একটু ছোট্ট কইরা, ওই সময় জাহিদ খান ছিল, ও গেছিলো, ওর সঙ্গে গেছিলো আমাদের হলো অঞ্জনা ভাবি ছিল, অঞ্জনা ভাবিও গেছিলো ওই সময় আবার মানে সরার দিতে ভর্তি হয়েছিলাম। তারপরে বোধহয় ওই সময় হলো বেশি দিন থাকতে পারিনি, ছোট্ট করে একটা হয়েছিল, আবার স্টক করছিলাম, তে ওই সময় ওনারা গেছিলাম, 10-12 দিন ছিলাম। এটা আমিও বুঝতে পারছি আমার টেনশন, কারণ ওই সময় টেনশন করছিলাম এটাই সবচেয়ে বেশি, যে আমি ওই সময় হলো এই ফিল্মের টাকা দিয়েই অনেকগুলো দোকান করছিলাম, ঢাকা শহরে 3-4টা দোকান কিনছিলাম আমি, এই 3-4টা দোকান আবার বিক্রি করে ওই সময় আমার শখ লাগলো, ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তৈরি করলাম, ডিপজল ফুড ইন্ডাস্ট্রি জায়গা টাকা সবই ডিপজল সাহেবের, কিন্তু নাম টাম সব কিছু ছিল আমার, অল ওভার বাংলাদেশ আমি সোল্ড এজেন্ট, যা মাল তৈরি হবে সবগুলা দিবা আমাকে, আমি আবার ওখান থেকে পরিবেশকদের কাছে বিক্রি করব, আমার এর ভিতরে মাত্র 10% লাভ থাকবে, এটা হলো আমার, ওনার একটা দাম ধরে দেবে, মানে 200 টাকার জিনিস আমি বিক্রি করব কত, 220 টাকা, এই 220 টাকা করলে আমি পাবো হলো 10 টাকা, আর 10 টাকা পাবে হলো আর এক পরিবেশক, যেগুলাতে আমি আবার পরিবেশক দিব, তারা পাবে আবার 10 টাকা, এইরকমভাবে ছিল। কিন্তু না, হঠাৎ করে 1 বছর না 2 বছর পরে আমার কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু ওই সময় অনেক ডিপজল সাহেব আমাকে কোনো দেয় নাই, সুযোগ দেওয়া হয়নি, হঠাৎ করে এরকমভাবে আমাকে বলে নিয়ে নিল 2 দিনের ভিতরে। আমার গোডাউনে অনেক মাল ছিল, 6-7 লাখ টাকা বিস্কুট ছিল, এটা বলছি যে দেখেন ভাই আমার এখানে গোডাউনে মাল আছে, এটা আমি সাপ্লাই করি, আর আপনি কেন ডিপজল দিয়ে আবার করলেন, যে কয়েকে ডিপজল দিয়ে করবো না, মানে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তো আমার নাম না, আমাকে ভাই এটা তো আমি আপনাকে বলে নিছিলাম। তারপরে সে বলে কি না আমি চালাবো, বাস সোজা কথা, তুমি ছেড়ে দাও, আমাকে আমার মাল আছে, তাহলে এগুলা কী করবো, এগুলা তুমি দেশে নিয়ে যাই খাও। এটা অন্যদের কাছে কীরকম ছিল ওটা আমি জানি না, আমার সঙ্গে যেটা বললাম আমি সত্য কথা, কারণ আমি এখন সত্যর পথে আমি চলতেছি, দিনের পথে, আমি আর কোনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, আমি অপরের জন্য কোনো মিথ্যা কথা বলা তো প্রশ্নই ওঠে না। আমার কাছে এখনও প্রমাণ সব কিছু আছে যে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি আমি সোল্ড এজেন্ট ছিলাম, আমার কাছে এতগুলো 432টা পরিবেশকের কাছে আমি টাকা পাবো, আমি এই টাকা 1 টাকা উঠাইতে পারিনি, 1 টাকাও না, ডিপজল সাহেবের সঙ্গে আইনের পথে যেহেতু আমি কিছুই করতে পারবো না। অনেক এই যে মানে ধরতে গেলে 4 দোকানই আমার জীবন থেকে ফিল্মে যা কামাই করছিলাম, দোকান দিয়েছিলাম, ওই 4 দোকানই একবারে শেষ। এটা আবার সব কিছু আবার টিয়ে করে নিয়ে গেছিলাম আমার দেশের জয়পুরহাটে ওই রকম করে টোরে নাম দিয়ে দিলাম ওই সময় পপি ফুড ইন্ডাস্ট্রি। তারপরে ওখানেও লস খেলাম, ওখান থেকে নিয়ে আসা ঢাকা থেকে অল ওভার বাংলাদেশ সাপ্লাই করা, এটা তো সহজ না, একটা করে পরিবেশক ধরা, একটা করে জেলা, একটা করে থানা, অনেক কষ্টকর, ওই কষ্ট আর আমার জীবনে আসবেও না এবং আসেও নাই, এগুলা টেনশনে করে কষ্ট পাইছি, দুঃখ পাইছি, বাস।
আমার জীবনে সব শেষ। এখন আমি দেখতেছি যে আমার জীবনে যেটা আছে দিনের পথে, এটা কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেয়েকে প্রতিষ্ঠাতা করেছি আমি, আমার বউকে একটা বিউটি পার্লার দিয়েছি। যদি আমি কোনো সময় আবার স্ট্রোক করে মারাও যাই, আমার ওয়াইফ বেঁচে থাকতে পারবে এই একটা পার্লার দিয়ে। আর আমার মেয়েকে তো সুশিক্ষিত করে দিয়েছি, জামাইও একটা সুন্দর পেয়েছি, দুজনাই কলেজের টিচার, দুজনা সুন্দর মতনভাবে জীবনযাপন করতেছে। যে দেশে যাবে বিভিন্ন দেশ এখন ঘুরতেছে ফিরতেছে। যেটা বললাম যে একমাত্র বাংলাদেশে আমারই মেয়ে হলো কলেজের টিচার, আর কোনো মেয়ে নাই। ছেলে আছে, অনেক ছেলে আছে, আপনারা চার্জ দিয়ে দেখেন। আমার মেয়ে না, আমার মেয়ে কলেজে, বিদেশে কলেজে একমাত্র টিচার সেটা আমারই মেয়ে, ফারজানা আক্তার পপি। বাংলাদেশের মেয়ে বিদেশে কলেজের টিচার, তো এটা বিশাল ব্যাপার না? আমার অনেক গর্ব করার কথা না? তো এইরকম সুশিক্ষিত করছে, এই জন্য আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। দর্শকরে আমি এই কথাটাই বলবো যে আমাদের চলচ্চিত্রর জীবন অনেক কষ্টকর, অনেক যুদ্ধ, অনেক ছোট্ট একটু কথা বলি, কে কীরকমভাবে নেবেন তা জানি না। ছোট্ট একটু কৌতুক একটু বলি। বাংলাদেশে কেন, সব জায়গায় যত লোক আছে, সব লোকেরে কোনো সময় কুকুর কোনো সময় ভেউ ভেউ করে না, কিন্তু একটা লোকের দেখলে ভেউ ভেউ করে। ওটা কে বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? না, সেটা হলো ফকিরকে দেখলে বলবেন যে ভেউ ভেউ করে। ফকিরকে দেখবেন ভেউ 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 করে। ফকিরকে দেখলে পাগল মানে কামড় দিবে। ওকে বলে কি জানেন? যে আমার মুখ নাই, আমার জবান নাই, মুখ আছে, আমার জবান নাই, আমি বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি চাইতেও পারি না, কিন্তু আমাকে কে খাওয়ায়? তারপরেও আল্লাহ। তোমার তো মুখ আছে, সব কিছু আছে, তুমি আল্লাহকে না চায়া তুমি মানুষের কাছে চাও কেন? এই জন্য ওদের কামড় দিতে চাই, ভেউ ভেউ করে। এই তুই মানুষের কাছে চাস কেন? তুই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, দেখ তোর সব কিছু মুশকিল আসান হয়ে যাবে। মানুষের কাছে চাইলে 10 টাকা করে দিবে, আল্লাহ এমন দেওয়া দিবে যে রাখতে পারবো না। সেম আমার তাই, আমি লাস্টে আল্লাহর কাছে চাইছি, আমাকে দেখেন এমন দেওয়া দিয়েছে যে আমার আর কোনো চিকিৎসার জন্য টাকা লাগেনি, এমনি ভালো হয়ে গেছি আমি। মোহাম্মদপুরে একটা নাম আছে আমার ওয়াইফের, সিয়া মসজিদ থেকে আমার বাসা পড়তে, যত কুকুরা সবগুলারে খাওয়াই, 3 বেলা খাওয়াই, শুধু ডাল ভাত খাওয়ায়। আপনারা ডাল ভাত দিবেন, দেখবেন খাবেন। আমার বউ যদি ডাল ভাত দেয় মাকে খাই ফেলবে, যে কোনো কুকুর খাওয়াই। আর আমাকে আমার মেয়ে সব কিছু দেয়, আমার মেয়ে সব কিছু দেয়। আমার ঘর ভাড়া দেয়, আমার খাওয়ানোর টাকা দেয়, আমার বাসায় কতগুলো বিড়াল আছে এদের খাবার টাকা দেয়, আমার একটু চিকিৎসার জন্য আমার ওষুধ যা কিছু আছে সব আমার মেয়ে দেয়, সব আমার মেয়ে দেয়। আমি আমার মেয়ের উপরে এইরকমভাবে আমার জীবন চলতেছে। তাহলে তো আমার তো কোনো চিন্তা নাই, আর ফিল্মও করার তো আমার কোনো দরকার নেই। এত সুন্দর সুযোগ যখন পাইছি, তাহলে কি আমি কি আল্লাহকে ছাড়বো? প্রশ্নে ওঠে না। তারপরে আমি বলবো সবাইকে এরকমভাবে আল্লাহর পথে থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আপনাদেরও কোনো এরকম আপদ বিপদ হলে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাদের দিয়ে দিবে। আমাদের শিল্পী সমিতি কিছুই দিতে পারবে না, আপনাদের ভালোবাসাটা দিতে পারবে। আর শিল্পী সমিতিতে বললামই তো, আমার মনে হয় ক্রেডিটের জন্য ওনারা এরকমভাবে করে আমাদের সঙ্গে ব্যবহার, আর কিছুই না।